আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যানভিশন টেলিভিশনের সমসাময়িক প্রসঙ্গ এই অনুষ্ঠান থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে বিদেশে সবাইকেই স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দেশে এই যে মাসের 5 তারিখে যে পরিবর্তনটা ঘটে গেল, ঐতিহাসিক একটা পরিবর্তন, পট পরিবর্তন হয়েছে। এর প্রেক্ষিতে দেশের যে বর্তমান অবস্থা, এটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। এটা স্বাভাবিক। দীর্ঘদিনের বঞ্চনা, কষ্ট, অত্যাচার, অন্যায়, অবিচার, এটা যখন হঠাৎ করেই এই পটটা পরিবর্তন ঘটে, তখন মানুষের ভেতরে এতদিনের যে জমে ওঠা যে ক্ষোভ, যে দুঃখ, যে কষ্ট, যে ঘৃণা, এটা বাঁধ ভাঙা জোয়ারের মতো একসঙ্গে উথলে ওঠে। সমাজে এর একটা প্রতিফলন দেখা যায়। আমাদের দেশেও কিন্তু এর ব্যত্যয় ঘটেনি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, বিভিন্ন কর্পোরেট অফিস বলেন, থানা থেকে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সর্বত্রই মানুষের ভিতরে ক্ষোভ, বিক্ষোভ, বঞ্চনার অভিযোগ। তাদেরকে বঞ্চনা করা হয়েছে, পদবঞ্চিত করা হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে। সবাই এই সব কিছুর একটা সমাধান চায়, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই সমাধানটা তারা রাতারাতি চায়। এটা মানবিক একটা অনুভূতি, মানবিক একটা প্রবণতা। আমরা এটাকে দোষের দেখি না, কিন্তু এখানে একটু আমাদেরকে ভাবতে হবে যে আন্দোলনটা ছিল কয়েকদিন আগেও এদেশের আপামর জনতার, যে জনতার ভিতরে ছাত্র, অভিভাবক, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী সবাই ছিলেন, রিক্সা শ্রমিকরা ছিল, রাস্তার পাশের হকার দোকানদাররা ছিল। এই আন্দোলনের ফলাফলটাকে এখন আমরা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমি বঞ্চিত, এ কথাটা উঠছে সর্বত্রই। তাহলে যেটা ছিল জাতীয় একটা অর্জন, যেটা ছিল জাতীয় একটা আন্দোলন, সেটা কিন্তু জাতীয় পর্যায় থেকে আমরা এটাকে এখন ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এসেছি। এটা হলো পৃথিবীতে এর আগে যতগুলো এ ধরনের গণবিপ্লব হয়েছে এবং ব্যর্থ হয়েছে, তার পেছনে এ ধরনের একটা প্রবণতা কিন্তু ছিল। আমি আপনাদেরকে এই প্রবণতার দিকে সাবধান করতে চাইছি। দেশ 15 বছরের যে দুর্নীতি, যে অগোছালো অবস্থা, কোথাও কিছু নেই। আমাদের প্রশাসন নষ্ট হয়েছে, আমাদের বিচার বিভাগ নষ্ট হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা এখন নেই, আমাদের শিক্ষাঙ্গনে এখন নৈরাজ্য চলছে, আমাদের ব্যবসা বাণিজ্য এখন স্থবির হয়ে গেছে। এই যে অবস্থাগুলো, এগুলো হলো জাতীয় সমস্যা। এবং একটা জাতীয় আন্দোলনের পরে এই মুহূর্তে যে সরকার এসছে, এই সরকার কিন্তু খানিক অন্তর্বর্তীকালীন। এখন অন্তর্বর্তীকালীন সরকারকেই সব কিছু করতে হবে এমন তো কথা নেই। অথচ আমাদের যোগ দেখলে মনে হয় যে আমরা সব কিছুই এই সরকারের কাছে চাইছি, এবং এই সরকার যেন অতি দ্রুত এটা সমাধান করে দেয়। দেখুন, যখন কোথাও একটা পরিবর্তন ঘটে, নতুন একটা প্রশাসন আসে, এই প্রশাসনের সামনে কতগুলো প্রাধিকার থাকে। এই সরকারেরও তেমনি একটি প্রাধিকার আছে। প্রথম সেটা হলো প্রশাসনকে গুছিয়ে আনা। প্রশাসন তো নাই, ডিসি সাহেবরা অফিস করেন না, টিএনও সাহেবরা নাই, থানায় ওসি সাহেব নাই, তো প্রশাসনটা চলবে কেন? সচিবালয়ে সচিবরা নাই। আগে এটাকে ঠিক করতে হবে, দেশটাকে তো চালাতে হবে। দেশটাকে যদি চালাতে না পারেন, দেশটা যদি না চলে, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধানটা করবে কারা? দেশটাকে চলতে দিন। এটা হলো প্রথম। এই সরকারের প্রাধিকারটা হলো প্রশাসন ঠিক করা, এক। 2 নম্বর হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি না থাকে, আপনি আমি কেউই নিরাপদে নেই। সবারই নিরাপত্তা নিশ্চিত করার কোনো উপায় থাকবে না। সুতরাং এটা একটা জুলুমবাজ, ঠগ,
বদমাইশিদের রাজত্বে পরিণত হবে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এটা হলো দ্বিতীয় প্রাধান্য। তৃতীয় প্রাধান্য হচ্ছে বিচার। আপনি কোথায় যাবেন? কোনো অন্যায় হলে আপনার উপরে আপনি কোথায় যাবেন? আপনি বিচারালয়ে যাবেন, তো বিচারকের কাছে যাবেন, আদালতে যাবেন। সেই আদালত যদি কাজ না করে তাহলে কি হবে? সুতরাং তৃতীয় প্রাধিকার যেটা অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হলো বিচার বিভাগকে পুনর্গঠন করা। সরকার কিন্তু এই তিনটা মৌলিক কাজ নিয়ে এখন ব্যস্ত। চতুর্থ যেটা হলো সেটা হলো অর্থনীতিকে ঠিক করা। আপনারা জানেন ব্যাংকে টাকা ছিল না, ব্যাংকে টাকা এখনও নাই, কিন্তু আগের থেকে খানিকটা হলেও উন্নতি হয়েছে। কিছুদিন আগেও ছিল 1 লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না, সেটা এখন 3 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এবং আশা করা যায় এটা কিছুদিনের মধ্যে অনেকটাই আর পুনর্গঠিত হবে, অনেকটাই এখানে সুস্থিরতা বিরাজ করবে। কিন্তু এজন্য তো সময়ের দরকার, এজন্য তো সরকারকে একটু সময় দিতে হবে। আমরা তো সবাই অস্থির হয়ে গেছি, কালকেই চাই। কালকেই চাইলে তো হবে না। এরপরে আমাদের আরও কিছু, এই সরকারের আরও কিছু প্রাধান্য আছে, যেটা আপনারা সবাই চান, আমরা সবাই চাই। সেটা হলো এই যে বিচার বহির্ভূত হত্যাগুলো হয়েছে, গুম হয়েছে, 13 সালের শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পরে 170 জনকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে। এরপরে পিলখানা হত্যা রয়েছে, যেখানে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোর বিচার আপনারাও চাচ্ছেন, গোটা জাতি চাচ্ছে। এগুলো তো বিচার হতে হবে। এবং বিচারিক প্রক্রিয়াটা তো এমন নয় আমি ধরলাম আর জেল শাস্তি দিয়ে দিলাম। এটার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। সরকারকে সেই পদ্ধতির পথে এগোতে হবে। এজন্য প্রয়োজন সময়, সুস্থিরতা, আইনের শাসন এবং বিচার বিভাগের নিশ্চয়তা। এগুলো না হলে কিন্তু এটা হবে না। এছাড়াও এই যে আন্দোলনে আমাদের যে তরুণরা শহীদ হয়ে গেছেন, অসংখ্য তরুণ, অসংখ্য নাগরিক এখনও যন্ত্রণা বইছেন এই আন্দোলনের সময়কার যে আঘাত, সেই আঘাতের তাদের তালিকা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে, তাদের পরিবারকে পুনর্বাসিত করা। এটা কি আপনারা চান না? আমরা সবাই চাই, আপনারাও চান। এগুলো হলো প্রাধিকার, এটা হলো জাতীয়। এই সমস্যাগুলোকে নিয়েই তো সরকার এখন ব্যস্ত। আরেকটা জিনিস আপনারা দেখবেন, আমাদের দেশে এই সরকার আসার পরে একটা খেলা শুরু হয়েছে। সেই খেলাটা হলো সাম্প্রদায়িক বিভেদ। এটা একটা মারাত্মক সমস্যায় পরিণত হতে পারে যদি আপনি, আমরা সবাই এ ব্যাপারে সচেতন না হই, আমরা নিজ নিজ জায়গা থেকে এটাকে প্রতিরোধ না করি। আপনারা যে যেখানে আছেন, আপনাদের সামনে যারা এটা করছে আপনাদের কিন্তু পরিচিত, তাদেরকে ঠেকাতে হবে। এটার জন্য যদি আমরা বসে থাকি সরকার এসে ঠেকাবে, তাহলে কিন্তু হবে না। এখানে সরকার, জনগণ, সচেতন জনগণ সবাইকে একসাথে কাজ করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি একজন মুসলমান হিসেবে আপনার মসজিদকে যেমন শ্রদ্ধা করেন, মসজিদের কোনো ক্ষতি যেমন আপনি সহ্য করেন না, একজন অমুসলিম সনাতন ধর্মী তার কাছে মন্দিরও ঠিক তেমনি পবিত্র। একজন বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে তার প্যাগোডা তেমনি পবিত্র। একজন খ্রিস্টান ধর্মীর কাছে তার গির্জা তেমনি পবিত্র। এবং এই পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের সবাইকে। কারণ হলো, আপনি যখন মন্দির পোড়াবেন তখন কিন্তু সেও একদিন আপনার মসজিদ ভাঙবে। আপনি যদি গির্জা নষ্ট করেন, সেও কিন্তু একদিন সুযোগ পেলে আপনার মসজিদকে নষ্ট করবে। আপনি যদি তার ঠাকুর দেবতাকে অবমাননা করেন, সেও একদিন সুযোগ পেলে আপনার আল্লাহকে অবমাননা করবে। এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মনে রাখবেন, আমাদের এই দেশ
একক জাতিসত্তার দেশ। আমাদের পরিচয়, আমরা সবাই এই দেশের নাগরিক। এখানে কোনো ধর্মের বিভেদ নেই, কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই, কোনো ভাষার বিভেদ নেই। আমরা বাংলাদেশি, আমরা এক জাতি। সুতরাং এই অনুভূতি মনে রেখেই আমাদের কাজ করতে হবে। আর শেষ কথা এটাই, আপনারা যারা জাতীয় আন্দোলনটাকে, জাতীয় কার্যকারণকে ব্যক্তিগত কার্যকারণে পরিচয় ধারণ করছেন, চিন্তা করছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, রাতারাতি কিছু হয় না। 15 বছরের যন্ত্রণা, 15 বছরের জঞ্জাল, বিষাদ, কষ্ট, 3 সপ্তাহে কিন্তু এটা অবসান হবে, এটা আশা করাটা ঠিক নয়। এই ব্যাপারে আপনারা যারা বঞ্চিত হয়েছেন, যাদের উপরে অবিচার করা হয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ এই দেশ আবার ঠিক হবে। আপনাদের যে অবিচার করা হয়েছে তার প্রতিকার হবে। যারা আপনারা বঞ্চিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনাদের অধিকার ফিরে পাবেন। প্রয়োজন আমাদের এক হয়ে থাকা, সাম্প্রদায়িকতাকে রোখা এবং এই সরকারকে একটু সময় দেয়া। একটা কথা আছে, যেখানে হইচই করা হয়, তাড়াহুড়া করা হয়, সেখানে কিন্তু ফলাফলটাও ভালো হয় না। এটা একটা আপ্ত বাক্য আছে বাংলা সাহিত্যে, সেটা হলো তিষ্ঠ বৎস ক্ষণকাল। এই ক্ষণকালটা 3 মাসও হতে পারে, 3 সপ্তাহ, 6 মাসও হতে পারে, কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, আর মোনাজাত আল্লাহর কাছে প্রার্থনা করুন এই দেশটা যেন ভালো থাকে, এই দেশের জনগণ যেন ভালো থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।